স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান এবং আমি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। রাজধানীতে আবারও মাথাচাড়া দিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী, হত্যার হুমকিতে ভীত ব্যবসায়ীরা। বয়স্কদের বুস্টার ডোজ নিয়ে স্বাস্থ্য বিভাগ ও পরামর্শ কমিটির ভিন্ন মত। প্রস্তুতি শেষেই করোনা টিকাদান জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বরিশালে লঞ্চের কেবিন থেকে নারীর মরদেহ উদ্ধার, এক যুবকের সাথে ঢাকা থেকে যাত্রা করেছিলেন তরুণী। করযোগ্য সবাইকে করজালের আওতায় আনতে আইন সহজ করার আহ্বান অর্থমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা। এবং মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় 53 জন নিহত, আহত অর্ধশতাধিক। প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীতে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে সন্ত্রাসী বাহিনী। বিদেশে বসে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করছে অনেকে। চাঁদা দিতে অস্বীকার করলেই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে গুলি ছোঁড়া, এমনকি হত্যার হুমকিও দিচ্ছে সন্ত্রাসীদের স্থানীয় সহযোগীরা। সম্প্রতি রাজধানীর বাড্ডার এক জেনারেটর ব্যবসায়ীর সঙ্গে এমন ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ডালিম, রবিন, মেহেদি ও আশিকের নাম পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বাড্ডার জেনারেটর ব্যবসায়ী শহীদুল ইসলাম টুটুলের কাছে 12 নভেম্বর অপরিচিত নম্বর থেকে ফোন আসে। সন্ত্রাসী পরিচয়ে দাবি করা হয় 5 লাখ টাকা। বেঁধে দেয়া সময়ে টাকা না দেয়ায় টুটুলের ব্যবসা প্রতিষ্ঠানে হানা দেয় সন্ত্রাসীরা। গুলি ছুড়ে ভয় দেখিয়ে আরও একদিন সময় দিয়ে চলে যায় তারা। এ ঘটনায় বাড্ডা এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দিনে দুপুরে আপনার এই গোলাগুলির সমস্যা, তো আমরা তো সবাই ভয় পেয়ে গেছি। আতঙ্ক গোলাগুলি এগুলি আমরা চাই না, সুস্থ নিরাপত্তা চাই। এখনো ওনারা করছে বা ভবিষ্যতে আমারও করতে পারে। এরপরও টাকা না দেয় টুটুল ও তার স্ত্রী সন্তানকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। পরের দিন আবার ফোন দিচ্ছে, ফোন দেওয়া বলছে টাকা রাখছেন। ভাই আমি তো আপনাকে আগেই বলছি, আমি কোথা থেকে টাকা রাখি? এই টাকা তো আমার নাই। আমরা একটা বাচ্চা, আমি বাচ্চার জন্যই 5 লাখ টাকা আমি ডিবিএস করতে পারি। এ ঘটনা তদন্তে একাধিক সন্ত্রাসী গ্রুপের খোঁজ পায় গোয়েন্দা পুলিশ। বিদেশে বসে এসব গ্রুপ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে মালয়েশিয়ায় অবস্থান করা সন্ত্রাসী আশিক ও যুক্তরাষ্ট্র কানাডায় ডালিম, রবিন ও মেহেদিকে চিহ্নিত করেছে পুলিশ। সাম্প্রতিককালে আবার দেশি কিছু এরকম কুলাঙ্গার তারা ব্যবসায়ীদেরকে হুমকি দিচ্ছে, টাকা চাচ্ছে, না হলে পরিবারের সদস্য এবং ব্যবসায়ীদের জীবন সংহার করবে বলে তারা হুমকি দিচ্ছে। ডিবি বলছে, সম্প্রতি রাজধানীর বাড্ডা, ভাটারা, রামপুরা, খিলগাঁও, তেজগাঁও, বনানী এলাকায় চাঁদাবাজি শুরু করেছে তারা। ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো ও চাঁদার টাকা সংগ্রহে সন্ত্রাসীদের হয়ে কাজ করছে রাজনৈতিক দলের ওয়ার্ড পর্যায়ের পদধারীরা। বিদেশে অবস্থানকারী ওই সমস্ত সন্ত্রাসী যারা দেশে অবস্থানকারী দুষ্ট লোকগুলোকে ব্যবহার করে এই কাজগুলি করতে যাচ্ছে, এদের সাথে কখনো কখনো খুবই মাইক্রোস্কোপিক লেভেলে রাজনীতি করা কিছু লোকরাও জড়িত থাকতে পারে। চাঁদাবাজিতে জড়িত সন্ত্রাসীদের বাংলাদেশি সহযোগীদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ এবং তাদেরকে উচিত শিক্ষা দেব যেন ওই। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ নিয়ে বিপরীত অবস্থানে স্বাস্থ্য বিভাগ ও টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইট্যাক। কমপক্ষে 40% মানুষকে 2 ডোজ টিকা না দিয়ে বুস্টার ডোজ দেওয়ার পক্ষে নয় জাতীয় পরামর্শ কমিটি। আর স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সুরক্ষা অ্যাপ আপডেট সহ অন্যান্য প্রস্তুতি শেষ হলেই বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। বিশ্বের 45টিরও বেশি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এটি প্রতিরোধে অনেক দেশ বুস্টার ডোজ দিচ্ছে। দক্ষিণ এশিয়ার 5টি দেশ বিশেষ ক্ষেত্রে বুস্টার শট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বাংলাদেশের স্বাস্থ্য বিভাগও 60 বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজের ঘোষণা দেয়। দেশে করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন প্রায় 38% মানুষ, দ্বিতীয় ডোজ 23%। করোনায় মৃত্যুর 76% বয়স্ক জনগোষ্ঠী হলেও তাদের মধ্যে টিকার হার সন্তোষজনক নয়। ফলে টিকা বিষয়ক জাতীয় পরামর্শ কমিটি নাইট্যাক বলছে,
এখনও অনেকে টিকার এক ডোজও পাননি। বুস্টার শট দিলে তৈরি হবে বৈষম্য। 31 ডিসেম্বরের ভিতরে 40% টোটাল পপুলেশনকে কভার করতে পারি। কেননা যদি আমরা তা না করি তাহলে পরে যারা পায়নি কোনো ডোজ বা দুটা ডোজ যাদের হয়নি তাদের ভিতরে ইনফেকশন এবং সেটা সিভিয়ারিটি এবং ডেথ এটা অনেক বেড়ে যাবে। যারা এখনো এক ডোজও পায়নি তাহলে তারা তো বঞ্চিত। তো সেক্ষেত্রে যারা 2 ডোজ পেয়েই গেছে তাদের তো সুরক্ষা অনেকটা আছে। তাহলে তাকে আমি আবার আরেকটা ডোজ দিলাম, তাহলে এক দল লোক তারা অনেক বেশি সুবিধা পেল, আর এক দল লোক সুবিধা বঞ্চিত হল না। এইটাকেও আমরা এরকমই চিন্তা করছি। আমরা আপাতত বুস্টার ডোজ দিতে হবে এই মুহূর্তে, আমরা মনে করি সেই সময় এখনো আসেনি। এদিকে বুস্টার ডোজ দ্রুত শুরু করতে প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। আপডেট করা হচ্ছে সুরক্ষা অ্যাপ। একই কেন্দ্রে আলাদা বুথে দেয়া হবে বুস্টার ডোজ। এজন্য থাকবে আলাদা 2000 নার্স। তবে কবে থেকে টিকা দেয়া শুরু হবে তা এখনো ঠিক হয়নি। বুস্টার ডোজ দেওয়ার জন্য যে অ্যাপস আপডেট করতে লাগে, যে লিস্টিং করতে লাগে, সেই কাজগুলো চলছে। কাজগুলো অতি দ্রুত শেষ হয়ে যাবে আশা করি, তারপরে বুস্টার ডোজ শুরু হয়ে যাবে। দেশে এ পর্যন্ত করোনা টিকা দেয়া হয়েছে 6.5 কোটির বেশি ডোজ। সরকারের হাতে মজুদ আছে প্রায় 4 কোটি টিকা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে স্থায়ী ঠিকানা পাচ্ছেন বরিশালের তাসফিয়া ইসলাম। ফলে সুগম হবে তার পুলিশে চাকরি পাবার পথ। এর আগে ভূমিহীন হওয়ায় পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পুলিশের কনস্টেবল পদে চাকরি পাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল বরিশালের হিজলার কলেজ ছাত্রী তাসফিয়াকে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রীর। বরিশালের জেলা প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তাসফিয়াকে ঘরের ব্যবস্থা করে দেওয়ার কথা জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে 2% জমি সহ একটি ঘর খুব দ্রুত তাসফিয়াকে বুঝিয়ে দেওয়া হবে। গত 14 নভেম্বর থেকে 29 নভেম্বর 7টি স্তরে শারীরিক, লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হন তাসফিয়া ইসলাম। কিন্তু ভূমিহীন হওয়ায় কনস্টেবল পদে তার নিয়োগ হবে না বলে জানিয়ে দেওয়া হয়। সচিব তোফাজ্জল স্যার আমাকে নির্দেশ দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আমাদেরকে দ্রুত তার জন্য আমরা ঘরের ব্যবস্থা করছি হিজলাতেই, যেখানে সে আশ্রিত ছিল। ইতিমধ্যে আমি ইউনোকে নির্দেশ দিয়েছি সবচেয়ে সুন্দর জায়গায় তাকে একটি সুন্দর ঘর দেওয়ার জন্য। বরিশাল লঞ্চঘাটে বিলাসবহুল এমভি কুয়াকাটা 2 লঞ্চের কেবিন থেকে এক নারীর মরদেহ উদ্ধার হয়েছে। সকালে ঢাকা থেকে আসা লঞ্চটির কেবিনে মরদেহের সন্ধান পায় লঞ্চের কর্মচারীরা। নিহত শারমিন আক্তার ঢাকার তেজগাঁও এলাকার কুনিপাড়ার বাসিন্দা। সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার 1700 টাকায় এমভি কুয়াকাটা 2 লঞ্চের লস্কর কেবিন ভাড়া করেন শারমিন ও এক যুবক। আজ সকাল 5টার দিকে বরিশাল ঘাটে ভিড়ে লঞ্চটি। যাত্রীদের ডাকতে গিয়ে কেবিনটির তালা বন্ধ দেখে লঞ্চের কর্মচারীরা পরে নিজস্ব চাবি দিয়ে তালা খুলে নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন তারা। নারীর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য দেয়নি পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কেবিন দেওয়ার পরে দরজা লক করে ভিতরে ঢুকছে, তেমন একটা বাইরে হয় না, দরজা তালা মারানো। তখন আমরা লঞ্চ কর্তৃপক্ষকে জানিয়ে আসছি। আমরা পুরুষ লোক একজন ছিল এবং সে সেখান থেকে বেরিয়েও গেছে, কিন্তু মহিলার ডেড বডি পাওয়া গেছে। এই ব্যাপারে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ডেফিনেটলি এটা একটা হত্যা। মরদেহ উদ্ধারের বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ হাসান। মুরাদ, পুলিশ কি বলছে এই ঘটনার পরে? নারীর মরদেহ তো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আর অভিযুক্ত এক যুবকের কথা বলা হচ্ছে, তার সম্পর্কে কোনো তথ্য দিতে পেরেছে কিনা পুলিশ? দেখুন, অভিযুক্ত যিনি রয়েছেন তার ফুটেজ অ্যানালাইসিস এরা করছেন এবং ফুটেজ অ্যানালাইসিস কতদূর কি পাওয়া যাবে জানি না। আর সচরাচর যে কথাটি বলে থাকেন বরিশালে এই লঞ্চে লাশ উদ্ধারের পর, তো এবারেও সেই একই কথা বলেছে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, খোঁজ খবর নেওয়া হচ্ছে। আপনি জানেন যে নিহতের পরিচয় ইতিমধ্যে পাওয়া গেছে, নিহত তার বাড়িও পাওয়া গেছে, তার বাবার ঠিকানাও পাওয়া গেছে। একটা জিনিস এবার ইমপ্রুভ হয়েছে যে লাশ বের করার সাথে সাথে তার পরিচয়টুকু অন্তত পাওয়া গেছে। এর আগের গুলোতে অনেক দেরি হয়েছিল। আমরা দেখলাম যে তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর কয়েক মুহূর্তের মধ্যে তার টোটাল এনআইডি সমস্ত কিছু বের করে তার অন্তত এটুকু বলতে পেরেছেন যে যিনি মারা গেছেন তিনি এই। আর বরিশালের লঞ্চে আমরা যদি গত 5 বছরের হিসাব থেকে প্রত্যেক বছর একটা করে এই ধরনের ঘটনা আছে। আজ এই লঞ্চে, কাল ওই লঞ্চে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। প্রতিবারই এমন হচ্ছে, ঘটনাগুলো ঘটার পর 3-4টি সংস্থা পুলিশের আসছে, সিআইডি আসছে, পিবিআই আসছে, অমুক আসছে, তমুক আসছে, সবাই খুব
জোরদার ভূমিকায় থাকে। এবারও কারো ভূমিকা কম দেখা যায়নি, কিন্তু ফলাফল শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়। গত কিছুদিন আগে যে লাশটি পাওয়া গেছিল ডেকের উপর, তার পেট ফেটে দেওয়া হয়েছিল, দাড়ি ভুড়ি বের করে দেওয়া হয়েছিল, তার আইডেন্টিটি পাওয়া গেছে, কোথায় চাকরি করে সবকিছু হবে, তারপর আর কোনো কিছু কেউ জানে না। এখন পর্যন্ত নিহত কে খুন করেছে তাকে সন্ধানের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। এরকমই কাজ করে যায়, কখনো পাওয়া যায় এবং তাদেরকে থানায় দেওয়া হয়, বা সে পর্যন্ত। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে এত বড় একটি লঞ্চ রেগুলার ঢাকাঘাট থেকে বরিশাল প্রত্যেক বছর গত লাস্ট 5 ইয়ার্সে প্রত্যেক বছর একটি করে লাশ উপহার দিয়েছে এই লঞ্চগুলো। এটি হওয়ার পরেও এটিকে বন্ধ করার যে একটি প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া বলি, লঞ্চ কর্তৃপক্ষের প্রক্রিয়া বলি, ব্যক্তিগত প্রক্রিয়া বলি, কোন ধরনের কোনো কিছু এখন পর্যন্ত নেওয়া হয়নি। অদূর ভবিষ্যতে নেওয়া হবে কিনা জানি না। আমরা আজকে লঞ্চে আসলে এই নিউজের পাশাপাশি অন্য নিউজগুলো খুঁজতে গিয়ে যেটি দেখলাম, সিকিউরিটি বলতে লঞ্চ কোনো কিছু নাই, এবং এই অবস্থা আজকেও লঞ্চ চলবে, আগামীতেও লঞ্চ চলবে। লাশ পাওয়ার পর আবার তদন্ত হবে, এই পর্যন্ত বলা যায়। বরিশাল থেকে লঞ্চে নারীর মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। মানবাধিকার নিজের ঘর থেকে শুরু করতে হয় মন্তব্য করে ক্ষমতায় থাকাকালীন বিএনপি কি করেছিল সেই প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মানবাধিকার দিবসের এক আলোচনায় তিনি একথা বলেন। মানবাধিকার নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার মিলাদ করতে হয়েছিল রাস্তায়। শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের নিজেদের কোন্দলে হামলা হয়েছে বলে বিএনপি নেতারা দাবি করেছিলেন। বিএনপি সরকারের সময় দেশে মানবাধিকার উপেক্ষিত ছিল। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে মানবাধিকার দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার অনন্য নজির স্থাপন করেছেন। বৃষ্টির মতো গ্রেনেড ছুড়ে হত্যা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী সহ 24 জনকে হত্যা করা হলো। এবং এরপর পার্লামেন্টে যখন আমরা একটি শোক প্রস্তাব আনার জন্য উদ্যোগ গ্রহণ করা হলো, তখন বিএনপি নেতারা যখন বললেন যে হাস্যরস করে শেখ হাসিনা নিজেই গ্রেনেড নিয়ে গিয়েছিলেন আর খালেদা জিয়া মুস্কি মুস্কি হাসছিলেন, তখন মানবাধিকার মনে ছিল না। তথ্য প্রতিমন্ত্রীর পদ ছাড়ার পর সংসদ সদস্য মুরাদ হাসান এবার দেশ ছাড়লেন। শুক্রবার রাত 1:21 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটসের একটি ফ্লাইটে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, এমিরেটসের ওই ফ্লাইট 11:20 ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে ইমিগ্রেশনে যাত্রীদের চাপ থাকায় ফ্লাইটটি ঢাকা ছাড়তে দেরি হয়। এই সময় তার কোনো সফর সঙ্গীর তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার রাত 9:15টার দিকে মুরাদ হাসান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চেক ইন করেন। ফ্লাইটটি দুবাইগামী ট্রানজিট হওয়ায় দুবাইগামী যাত্রীদের করোনা পরীক্ষার ফল চেক করতে সময়ক্ষেপণ হয়। এ কারণে ফ্লাইটটি দেরি হয়। এমিরেটসের ইকে 8585 ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। এই ফ্লাইটে করেই তিনি দুবাই ট্রানজিট হয়ে কানাডার টরন্টোতে যাবেন। অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে। পরে জেলা আওয়ামী লীগের পদ থেকেও অপসারণ করা হয়। এগুলো আমার জানা নেই। উনি বিদেশে যাবেন না স্বদেশে থাকবেন, এটা ওনার এন্টায়ার ব্যাপার। এই ব্যাপারে আমাদের কিছু বলার। সাবেক তথ্যমন্ত্রী ডক্টর মুরাদ হাসানকে রক্ষা করতেই সরকার তাকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, দেশে আইনের শাসন নেই বলেই অপরাধীরা সরকারের প্রশ্রয়ে যে কোনো সময় বিদেশে চলে যেতে পারে। অপরদিকে চিকিৎসার জন্য সরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। এ সময় দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এমনও শুনলাম তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু কালকে তিনি ট্রাই করেছেন। তার মানে তাকে রক্ষা করার জন্য নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছে। আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে সঙ্গীত শিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা, শবনম ফারিয়া সহ 9 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত 4 ডিসেম্বর রাজধানী ধানমন্ডি থানায় সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক এই মামলা করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া। এদিকে মামলার এজাহারে বলা হয়েছে, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাৎকৃত টাকার পরিমাণ 3,18,000 টাকা, যা উদ্ধার করা সম্ভব হয়নি। এই 3 তারকার প্রচারণার কারণে শুধু সাদ স্যাম রহমান নয়, এমন শত শত মানুষ ইভ্যালি থেকে পণ্য কিনতে অর্ডার দিয়েছিলেন,
কিন্তু পণ্য না পেয়ে গ্রাহকরা প্রতারণার শিকার হয়েছেন। পুলিশ জানায় মামলায় ইভ্যালি চেয়ারম্যান শামিমা নাসরিন ও এমডি মোহাম্মদ রাসেলকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। ঠিক আছে, এখন তাহসান, মিথিলা এরা যারা স্টার আছে তারা একটা কোম্পানিতে ব্র্যান্ড হয়ে দাঁড়ায়। তা আমাদের মতন সাধারণ মানুষ তারা যখন আমরা বুঝতে পারি যে তারা খুব বড় মাপের মানুষ, তারা এই কোম্পানিতে আছে, এটা কখনো ভুল হইতে পারে না। ব্যক্তিগতভাবে তাহসান ভাইকে দেখে দিচ্ছি টাকাটা। গত 4 তারিখে আমাদের কাছে কোর্ট থেকে একটা এফআইআর হিসেবে এজাহার এসেছিল, আমরা ওই দিনই মামলা নিয়েছি। ওই মামলার আসামি হচ্ছে 9 জন এজাহার নামীয়। নিরাপদ সড়ক আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগে রাজধানীর স্বামীবাগ থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, যে কোনো আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা বিভিন্ন অপপ্রচার চালাত। চক্রের একজন ছাত্র শিবিরের সাথে জড়িত বলেও জানিয়েছে র্যাব। নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে অরাজকতা সৃষ্টি করাই ছিল এই চক্রটির টার্গেট। মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অনলাইনে বিতর্কিত কন্টেন্ট ছড়িয়ে দিত চক্রটি। এছাড়া উস্কানিমূলক লিফলেট বিলির পাশাপাশি উত্তেজনা তৈরি করে অরাজকতা সৃষ্টির কিয়ানক হিসেবেও কাজ করত তারা। বেশ কিছু ফেসবুক পেয়েছি এবং এই ফেসবুক পেজে আমরা বেশ অনেক ফলোয়ার পেয়েছি। তাদেরকে তারা বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল। এই যে নিরাপদ সড়ক যে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহের মাধ্যমে বিশৃঙ্খলা, অরাজকতা এবং নাশকতা সৃষ্টির একটি প্রয়াস ছিল। গোপন তথ্যের ভিত্তিতে এই চক্রের 5 সদস্যকে রাজধানীর স্বামীবাগ থেকে গ্রেপ্তার করে র্যাব। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, বিতর্কিত এ কাজে দেশ ও দেশের বাইরে থেকে আসত অর্থের যোগান। চক্রের একজন নিজেকে শিবিরের সাবেক কর্মী বলে স্বীকার করেছেন। যে ছাত্র শিবির, সে একজন শুধু বলেছে যে সে এই যে এটার কর্মী সে ছিল। দেশে এবং বিদেশে বিভিন্ন জায়গা থেকে এই অর্থ এসেছে, যেটি সাম্প্রতিক সময়ে যে ছাত্র আন্দোলন হয়েছে এখানে ইন্ধন দেয়া বা গুজব সৃষ্টি করা বা এটাকে ভিন্ন খাতে প্রবাহের মাধ্যমে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টির একটি অপপ্রয়াস তাদের মধ্যে এই অর্থের বিনিময় ছিল। আটককৃতদের কাছ থেকে বিতর্কিত লিফলেট, অপপ্রচার ছড়ানোর কাজে ব্যবহৃত মোবাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2.5 ঘন্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট রাজবাড়ী জুট মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ভোর 6টা নাগাদ আলাদিপুরের রাজবাড়ী জুট মিলে আগুন লাগে। সাথে সাথে মুহূর্তের মধ্যে তা মিলের সব জায়গায় ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। মিলের ইমারেশন প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। মিল কর্তৃপক্ষ বলছে, আগুনে 1 নম্বর ইউনিটের সমস্ত মেশিনপত্র ও মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন অনেক বড় ছিল, কিন্তু আগুনটা বিভিন্ন জায়গায় আমরা আগুনটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি অনেকটা। এখন আর কিছুক্ষণ মধ্যে আগুন পুরোপুরি কন্ট্রোলে চলে আসবে। আপনারা দেখছেন 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টিতে ফসল নষ্ট, বেড়েছে সবজির দাম। বিরল রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের 3 শিশু এখন প্রতিবন্ধী। সুচিকিৎসায় সরকারি সহায়তা কামনা। করযোগ্য সবাইকে ট্যাক্স নেটের আওতায় আনতে এবং করদাতাদের উপর চাপ কমাতে বিদ্যমান আইন সহজ করার পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। তিনি বলেন, সরকার ভ্যাটের টাকা দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে নিয়ে আসার চেষ্টা করছে। এছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে বলেও জানান তিনি। শুক্রবার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় শ্রেষ্ঠ ভ্যাট দাতার স্বীকৃতি হিসেবে 9টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। এদিকে 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং 10 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ উদযাপন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবারে প্রতিপাদ্য অনলাইনে ভ্যাট দিন, দেশ করায় অংশ নিন। আমি আগেই বলেছি, দেশপ্রেম খুব সহজভাবে আইনটিকে সাজাবো। এটি আরও অনেক কঠিন ছিল, এলাকায় অনেক সহজ করা হয়েছে। আমরা আমাদের রেভিনিউ একদিকে নেট বাড়াবো, আর রেভিনিউ আমাদের গ্রস রেভিনিউ ইনটেকটাও বাড়াবো।
অর্জনটা বাড়াবো। তো আমি এই বলি। এদিকে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অনলাইন ভ্যাট ব্যবস্থা। নিবন্ধন নেয়া, রিটার্ন জমা ও কর পরিশোধ সহ 16 ধরনের সেবা মিলছে অনলাইনেই। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা জানিয়েছেন, শিগগিরই শুরু হচ্ছে অনলাইনে কোম্পানি অডিট সুবিধা। অটোমেশনের ফলে বাড়ছে রাজস্ব আদায়ও। দীর্ঘ এক দশকের আলোচনা প্রস্তুতির পর 2019 সালের জুলাই থেকে শুরু হয় নতুন ভ্যাট আইন বাস্তবায়ন। আদায় প্রক্রিয়া সহজ করা ও ফাঁকি হয়রানি বন্ধে এই আইনে উৎসাহিত করা হয় অনলাইন ব্যবস্থাকে। এজন্য নেওয়া হয় প্রকল্প। এনবিআরের হিসেবে দেশে ভ্যাটের নিবন্ধিত প্রতিষ্ঠান প্রায় 2.25 লাখ, যাদের অর্ধেকের বেশি প্রতি মাসে রিটার্ন জমা দিচ্ছে অনলাইনে। পরের টাকাও চালানের মাধ্যমে ভ্যাট অফিসে না গিয়ে জমা দিতে পারছে সব প্রতিষ্ঠান। কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যাট ব্যবস্থাকে অনলাইন করতে সেবা চালু হয়েছে। পাশাপাশি খুচরা ভ্যাট আদায়ে 24 ধরনের প্রতিষ্ঠানে বসানো হচ্ছে ইএফডি। ব্যবসায়ীদের কমপ্লায়েন্স কস্ট রিডিউস হবে এবং তিনি কম খরচে ব্যবসা করতে পারবেন, এবং করদাতাদের পক্ষ তার হিসাব সংরক্ষণ করা এবং তার করদায়িতা নিরূপণ করা এটাও সহজ হবে। ভ্যাট ফাঁকি ধরতে প্রায়ই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান কর্মকর্তারা। এতে হয়রানির অভিযোগ তোলেন ব্যবসায়ীরা। আবার অনেক সময় কোম্পানিগুলোর বিরুদ্ধে তথ্য লুকিয়ে রাখা ও অসহযোগিতার অভিযোগ আনেন ভ্যাট কর্মকর্তারা। এতে ব্যাহত হয় অডিট প্রক্রিয়া। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় অনলাইন অডিট প্রক্রিয়ায় যাচ্ছে এনবিআর। ভ্যাট অনলাইন যখন চালু করি, বহু সভা মিছিল আমরা করেছি, বহু সেমিনার আয়োজন করেছি আইন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই কাজটাও যদি করতে হয়, আমাদেরকে দেশের বড় বড় কোম্পানিগুলোর সাথে বসতে হবে এবং ওদেরকে প্রশিক্ষিত করতে হবে। আমাদের যে সার্ভার, সেই সার্ভারকে তাদের মতো করে উপযোগী করতে, কম্প্যাটিবল করতে হবে। তাদের সার্ভারকে আমাদের সার্ভারের মতো করে কম্প্যাটিবল করতে হবে। কর্মকর্তারা জানান, নতুন আইন বাস্তবায়ন ও অনলাইন ব্যবস্থার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। গত অর্থ বছরে আমদানি ও স্থানীয় পর্যায়ে ভ্যাট আদায় হয় 1,43,000 কোটি টাকা। 2016-17 অর্থ বছরে যা ছিল প্রায় 1 লাখ কোটি টাকা। বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি গ্রোথ কিন্তু গত অর্থ বছরে হয়েছে, 21% গ্রোথ। এটা আমি মনে করি যে এটা অনলাইন হওয়ার কারণ নতুন আইনের রেজাল্ট। এবং রাজস্ব কর্মকর্তারা জানান, ভ্যাট ব্যবস্থার অটোমেশনের ফলে ফাঁকি ও অনিয়ম দুটোই কমছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে শীতের প্রকোপ। আগামী 3 দিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 13 ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলায় বেড়েছে পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির দাম। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও বিক্রেতাদের দাবি, অসময়ে টানা বৃষ্টিতে সবজি ক্ষেত নষ্ট হওয়ায় এর প্রভাব পড়েছে বাজারে। ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকি না থাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে বিপাকে পড়েছেন তারা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফরিদপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 20,000 হেক্টর জমির বিভিন্ন ফসল। বেশি ক্ষতি হয়েছে পেঁয়াজের। এতে 3 দিনের ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজ 25 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। খুলনা, ময়মনসিংহ, রাজবাড়ী, সাভার সহ ছোট বড় সব শহরে কেবল পেঁয়াজ নয়, আলু, টমেটো, বেগুন, বরবটি, বাঁধাকপি, কাঁচামরিচ সহ শীতকালীন বিভিন্ন সবজির দাম বেড়েছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। বৃষ্টির কারণে যে হারে দাম বাড়ার কথা, দ্বিগুণ দাম বেড়ে গেছে। যারা বিক্রেতা তারা এই বৃষ্টির অজুহাতে তারা দাম ইচ্ছা করেই বাড়ায় দিচ্ছে। হঠাৎ দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে নষ্ট হয়েছে অনেক ফসল, যে কারণে বাজারে সরবরাহ কম এবং চাহিদা বেড়েছে। টানা বৃষ্টির কারণে মাল আমদানি কম, এই কারণে একটু দাম একটু বেশি কিনতে হইতাছে, বেশি ব্যস্ত হইতাছে। কাস্টমার অভিযোগ করলে তো কিছু করার নাই, আমাকে দাম কমলে আমরা কমে বেশি। কাঁচা মালগুলা বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, আমরা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে। তবে উত্তরাঞ্চলের সবজি খেতে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব না পড়লেও দাম বাড়ায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি না থাকার সুযোগ নিচ্ছে মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে অন্তত 15 টাকা। একই সঙ্গে বাড়তি আলুর দামও। এজন্য ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের দোহাই দিচ্ছে বিক্রেতারা। তবে সরবরাহ ভালো থাকায় নাগালে রয়েছে সবজি ও মুরগির দাম।
অনেকদিন স্বাভাবিক ছিল পেঁয়াজের বাজার, কিন্তু এখন আর স্বস্তি মিলছে না। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ 60 টাকায় কেনা গেলেও এখন তা 75 টাকা। সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে মাত্র 7 দিনে পণ্যটির দাম বেড়েছে 38 ভাগ। আমদানির পেঁয়াজও কিনতে হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়তে, আমরা তো গরিব মানুষ, কেনাকাটা করতে অনেক কষ্ট হয়, কথা বুঝছেন। কামকাজেরও পরিস্থিতি খারাপ বাজারে, ক্রেতাদেরই সমস্যা আর কি। মনে করেন যে বাড়তি দাম দিয়ে কেনা লাগে, বেশি টাকা যায় আমাদের, সেই অবস্থায় আমাদের ইনকাম কম। বাজারে শীতের সবজি সরবরাহ বেড়েছে, দামও নাগালের মধ্যে। শিম, ফুলকপি, বাঁধাকপি, মূলা, কাঁচামরিচ কেনা যাচ্ছে 20 থেকে 30 টাকার মধ্যে। তবে চড়া আলুর দাম, নতুন কিংবা পুরাতন সব আলুর দামই বেড়েছে কেজিতে 10 টাকা, বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। বৃষ্টির জন্য কোনো সমস্যা, মালের গাড়ি ঠিক আছে, বাজারে বৃষ্টিতে কাস্টমার আসে না, এই জন্য মালের দাম অনেক কম আগের চেয়ে। এদিকে ব্রয়লার মুরগির বাজার স্বাভাবিক, প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, আর সোনালী মুরগির কেজি 280 থেকে 300 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2022 সালের ডিসেম্বরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেলের যাত্রী চলাচল করবে। তবে এর আগে আগামী রোববার এই অংশে মেট্রো রেলের পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হবে। বর্তমান প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি 72.99%। এবারে মেট্রো রেলের অগ্রগতি নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, বলা হচ্ছে যে আগামী রবিবার থেকে পরীক্ষামূলক চলাচল শুরু করা হবে, তো তার আগে কর্তৃপক্ষ কি কি পদক্ষেপ নিয়েছে এবং সার্বিক উন্নতির বিষয়ে, কাজের অগ্রগতির বিষয়ে আপনি কি কি তথ্য জানতে পেরেছেন? দেখুন, রোববার যেহেতু পরীক্ষামূলক চলাচল শুরু হবে, সেক্ষেত্রে কিন্তু আর খুব বেশি সময় নেই, হাতে আগামীকালকের দিনটি আছে। আমরা সকাল থেকেই উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত বিভিন্ন পয়েন্টে আসলে ঘুরেছি, এবং এইসব পয়েন্টে আমরা ঘুরে আসলে যেটি দেখতে পেয়েছি যে এই প্রস্তুতি উপলক্ষে এবং পরীক্ষামূলক যে চলাচল সেই উপলক্ষে এখানকার মেট্রো রেলের যেসব শ্রমিকরা আছেন, প্রকৌশলীরা আছেন, তারা কিন্তু আসলে বেশ ব্যস্ত সময় পার করছেন, এবং ট্রেনের যে লাইনগুলো আছে, যে কেবল ব্যবহার করা হবে, বৈদ্যুতিক যে সংযোগ দেওয়া হবে, সেগুলো কিন্তু তারা আবার পরীক্ষা নিরীক্ষা করছেন। লাইনগুলো, রেল লাইনগুলো তারা খুব ভালোভাবে পরীক্ষা করছেন যে কোনো রকম কোনো ত্রুটি আছে কিনা। মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি বলছে যে পরীক্ষামূলক যে চলাচলটি, সেই চলাচলটি তারা খুব ত্রুটিপূর্ণ যাতে না হয় সেদিকে আসলে তারা নজর রাখছে। এবং একই সাথে আমরা দেখছি যে মেট্রো রেলের যে অগ্রগতির কথা জানানো হয়েছে, কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যে 72% বেশি অগ্রগতি এরই মধ্যে হয়েছে, এবং আগামী বছরের ডিসেম্বরে যেহেতু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই রুটে চলাচল শুরু করবে মেট্রো রেল, আর সেক্ষেত্রে কিন্তু এই যে কাজগুলো, সেই কাজগুলো তারা শেষ করছে, এবং যতটা পারা যায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মেট্রো রেল কর্তৃপক্ষ তারা নগরবাসীকে আসলে সেবাটি দিতে চাচ্ছে। এবং একই সাথে আমরা যেটি দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের বিভিন্ন যে টার্মিনালগুলো রয়েছে, যেখানে যাত্রী ওঠানামা করবে, সেখানে বেশ পায়ে হাঁটার সিঁড়ির পাশাপাশি চলন্ত যে সিঁড়ি, সেই চলন্ত সিঁড়ির ব্যবস্থা করা হচ্ছে, যাতে যাত্রীদের ওঠানামায় কোনো সমস্যা না হয়। এবং একই সাথে এই মেট্রো রেলে ভ্রমণের জন্য যতটা বেশি অত্যাধুনিক করা যায় আর টিকিট কাটা যাতে সহজ হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পরিকল্পনা মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে। এবং মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে যে পরিকল্পনার কিন্তু আসলে এখনই শেষ নয়, আরও পরিকল্পনা করছে নতুন নতুন কিভাবে প্রযুক্তি, নতুন নতুন সেবা এর সঙ্গে যুক্ত করা যায়, সেগুলো তারা করছেন। এবং এই আগামী বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এই রুটটি চালু হওয়ার পরবর্তীতে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বাকি যে অংশ, সেই অংশের চলাচল আসলে শুরু করবে। প্রথম ধাপ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। এবং এই মেট্রো রেল নিয়ে আমরা সাধারণ মানুষের সাথে যখন কথা বলেছি, সাধারণ মানুষ আমাদেরকে যেটি আসলে বলছেন যে তারা বেশ খুশি, এবং নগরবাসী যে যানজট কমবে এটি নিয়ে আসলে তারা বেশ স্বস্তি প্রকাশ করছেন। এবং এই মেট্রো রেলটি যেন খুব দ্রুত এর কাজ শেষ হয়, নগরবাসী চলাচল করতে পারেন, সেই বিষয়গুলোর উপরে তারা বেশি জোর দিচ্ছেন। এবং বর্তমান সরকারের এই মেট্রো রেল যে প্রকল্প, এটি কিন্তু বেশ বড় একটি প্রকল্প। একদিকে বর্তমান সরকারের যেমন একটি স্বপ্ন, তেমনি কিন্তু আসলে নগরবাসীও অপেক্ষার আছে যে কবে তারা তাদের স্বপ্নের এই মেট্রো রেলে চড়তে পারবেন। মেট্রো রেল প্রকল্পের সার্বিক অগ্রগতির বিষয়ে উত্তরা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।
বিরল রোগে আক্রান্ত হয়ে মানবেতর দিন পার করছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার একটি দরিদ্র পরিবারের 3 শিশু। জন্মের সময় স্বাভাবিক থাকলেও রোগাক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে আজ শারীরিক প্রতিবন্ধী তারা। 3 ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি এখন পথে বসার উপক্রম। অন্যান্য শিশুর মতো স্বাভাবিক জীবন ছিল এই 3 ভাইয়ের। স্কুলে যাওয়া, দুরন্তপনা করে বেড়ানো, কখনো আবার পরিবারের কাজেও সহযোগিতা করত তারা। কিন্তু হঠাৎ এক বিরল রোগে আক্রান্ত হয়ে আজ শারীরিক প্রতিবন্ধী 3 শিশুই। ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বলিহণ্ড গ্রামের বাদল সিংহ ও মুক্তারানী দম্পতির বড় ছেলে রমাকান্ত 2য় শ্রেণীতে পড়ার সময় এই রোগে আক্রান্ত হয়। তারপর 2য় ছেলে জয়ন্ত, এখন ছোট ছেলে হরিদ্ররও দেখা দিয়েছে একই রোগের লক্ষণ। এই অবস্থায় সরকারি সহযোগিতা কামনা করছেন শিশুদের মা বাবা। সরকারের সহযোগিতা কোনো পাইনি, সরকার তো হাতে দেখাও নি। টাকা পয়সা তো আর নাই, চিকিৎসার চলার কি দিয়ে করাম, খাতে লিতে তো শেষ। যেগুলা টাকা ছিল যে চিকিৎসা করার জন্য একটা গাই গরু ছিল, ওটা দিয়ে বিক্রি করে নেয়, 6 লাখ চিকিৎসা করল। সুস্থ অবস্থায় শিশুগুলো জন্ম নিলেও বয়স বাড়ার সাথে সাথেই হাত পা শুকিয়ে যায় বলে জানান স্থানীয়রা। তার জায়গা জমি সম্পত্তি বন্ধক রেখে তার জমি সেরকম নেই, তার গরু ছিল, গরু বিক্রি করে চিকিৎসা করেছে। খেটে খাওয়া মানুষ সারাদিনে কাজ করে সেটা দিয়ে সংসার চালাবে না চিকিৎসা করবে। হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জানান এটি একটি বিরল জেনেটিক রোগ। সাধারণত ছেলেদের আক্রান্ত হয়, মেয়েদের সাধারণত হয় না। তো ওনার যেহেতু 3 জনের ছেলে, এই কারণে 3 জনে আক্রান্ত হয়েছে। যেহেতু এটা জিনগত একটা বিরল অসুখ এবং আমাদের চিকিৎসা বিজ্ঞানে এখন পর্যন্ত এটা কোনো নিরাময়যোগ্য হয়নি, সেহেতু আপাত দৃষ্টিতে এটা হয়তো বা নিরাময়যোগ্য সম্ভব নয়। আমরা চেষ্টা করব যেন তাদের স্বাভাবিক জীবনযাপন এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো যেন তারা স্বাভাবিক করে চেষ্টা করতে পারে। পুরোপুরি আক্রান্ত না হওয়ায় ছোট ছেলেটির এখনও সুচিকিৎসার সুযোগ আছে বলে মনে করেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রাণ ফিরছে দেশের পর্যটনে। কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা যাচ্ছে পর্যটকদের ভিড়। মহামারীর তীব্রতা কমে আসার পরে এমন লোক সমাগম হলো সৈকতে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কক্সবাজার থেকে আমাদের সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের কারো কোনো অভিযোগ আছে কিনা? মূলত সপ্তাহের ছুটির দিন সাধারণত পর্যটকের সমাগম বেশি থাকে, সেটির কিন্তু ব্যতিক্রম নয় আজকেও কিন্তু এখানে হাজার হাজার পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে তারা অবস্থান করছেন। আমি একটু আশপাশের একটু পরিস্থিতি দেখাতে চাই। সমুদ্র সৈকতের যেহেতু আজকে শুক্রবার এবং শনিবার সাধারণত পর্যটক সংখ্যা একটু বেশি থাকে। আজকে সকাল থেকে আমি সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, সেখানে হাজার হাজার পর্যটক যে যার যার মতো করে এখানে ঘুরে বেড়াচ্ছে, সমুদ্র স্নান করছে, বালিয়াড়িতে তাদের বিনোদন করছে। শুধু আসলে সমুদ্র সৈকত নয়, আমরা আশপাশের যে বিনোদন কেন্দ্রগুলো দেখেছি সেই বিনোদন কেন্দ্রগুলোতেও তাদের ভিড় আমরা দেখেছি। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, এখানে আপনারা পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে টুরিস্ট পুলিশ গঠন করা হয়েছে। টুরিস্ট পুলিশের সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে। তারপরও এখানে ছোট ছোট কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও কিন্তু সেটি তাৎক্ষণিক তারা সামাল দিচ্ছেন এবং এখানে লাইফ গার্ডের সদস্যরা আছেন যে কোনো ধরনের যাতে যে কেউ যদি সমুদ্রে ভাটা টানে চলে যায় তাদেরকে রেস্কিউ করার জন্য এখানকার লাইফ গার্ডের সদস্যরা আছে। আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সমুদ্র সৈকতের যে অব্যবস্থাপনা নিয়ে কিন্তু পর্যটকরা বারবারই কিন্তু অভিযোগ করছে। এখানকার যে ঝুপড়ি দোকানপাট অর্থাৎ দেখছেন আপনি পান সিগারেটের দোকান, এটি আসলে কিন্তু এখানে থাকার কথা না। এই যে আপনার ফেরি করে এখানে পর্যটকরা বারবারই খুব প্রকাশ করছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জলপাই বিক্রি করছে। এখানে যত্রতত্র সমুদ্র সৈকত বালিয়াড়িতে ময়লা আবর্জনায় ভরে যাচ্ছে। তো এই বিষয়টা নিয়ে আসলে এখানকার প্রশাসনের একেবারেই উদাসীনতা আমরা লক্ষ্য করছি। পর্যটকরা বারবার অভিযোগ করছেন। একটু দেখাতে চাই, সমুদ্র সৈকতে এক পাশে এরা গোসল করছেন, স্নান করছেন, অন্য পাশে জাডিসকে দেখতে পাচ্ছেন। এটি কিন্তু একেবারেই পর্যটকদের জন্য। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। সংবাদ আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মানুষ শেষকৃত্য কিছুক্ষণের মধ্যেই। ব্যাটারদের নিয়ে চিন্তিত মাহমুদুল্লাহ, মাঠে ও মাঠের বাইরের চলমান অস্থিরতা দ্রুত কেটে যাবার আশা।
মেক্সিকোতে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি ট্রাক দুর্ঘটনায় অন্তত 53 জন নিহত হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির চিয়াপাস রাজ্যে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স। প্রাদেশিক রাজধানী টাক্সটলা গুটিয়ারেজের কাছে বাঁক নেওয়ার সময় শতাধিক অভিবাসন প্রত্যাশী নিয়ে ট্রাকটি উল্টে যায়। উদ্ধার করে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজনের আশঙ্কাজনক অবস্থা বলে জানিয়েছে রাজ্যের সিভিল প্রোটেকশন সার্ভিসের প্রধান লুইস ম্যানুয়েল গার্সিয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি লোক নেয় অতিরিক্ত ওজনের কারণে দুর্ঘটনাটি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায় ট্রাকের যাত্রীরা বেশিরভাগই মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা। ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শেষকৃত্য আজ। স্থানীয় সময় বেলা 2টার দিকে বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকা রাওয়াতের মরদেহ নেওয়া হবে দিল্লি ক্যান্টনমেন্টে। সেখানে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। এর আগে বিপিন রাওয়াত এবং তার স্ত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে ভারতের প্রয়াত প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ 11 সেনা সদস্যের মরদেহ। বিমানবন্দরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত বিপিন রাওয়াত ও তার স্ত্রী সহ 4 জনের মরদেহ শনাক্ত হয়েছে। বাকি 9টি মরদেহ রাখা হবে সামরিক হাসপাতালে। ডিএনএ পরীক্ষার পর হস্তান্তর করা হবে পরিবারের কাছে। भूमिका निभाई। अब यहाँ पर वाहनों का शरीर रखा हुआ है जो मैं देख पा रहा हूँ। यहाँ पर मौजूद हैं सेना के जवान, दिल्ली पुलिस के। বিশ্বে করোনায় প্রাণহানি 53 লাখ ছাড়ালো। এর মধ্যে 24 ঘন্টায় প্রাণ গেছে 7,500-এর। নতুন 6 লাখ রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 26,87 লাখের বেশি। 24 ঘন্টায় রাশিয়ায় সবচেয়ে বেশি প্রায় 1200 জনের মৃত্যু হয়েছে। রোগী মিলেছে 30,000। যুক্তরাষ্ট্রে একদিনে 1000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 1,10,000 নাগরিক। এছাড়া বৃহস্পতিবার পোল্যান্ডে 562, ইউক্রেনে 465 জনের মৃত্যু হয়েছে। অমিক্রনের সাথে মোকাবেলায় বিশ্বকে নতুন ভ্যাকসিন উদ্ভাবনের তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে স্লোভাকিয়ায় 60 ঊর্ধ্বরা টিকা নিলে 300 ইউরো করে বোনাস দিচ্ছে সরকার। মিয়ানমারের সেনাপ্রধান মিং অং হ্লাইংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি বেসরকারি সংস্থা। শুক্রবার হেগের আদালতে এই সংক্রান্ত নথিপত্র জমা দেওয়া হয়। এদিকে অং সান সুচিকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন জাতিসংঘের বিশেষ দূত। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর থেকেই জান্তার বিরুদ্ধে গণতন্ত্রকামীদের উপর নির্যাতন নিপীড়ন চালানোর অভিযোগ করে আসছে জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা। এবার জান্তা প্রধান মিন অং হাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট। বৃহস্পতিবার আদালতে এ সংক্রান্ত প্রমাণপত্র পেশ করে মিনের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরুর আহ্বান জানায় সংস্থাটি। সংস্থার প্রধান ক্রিস গানেশ জানায়, সামরিক বাহিনীর বিরুদ্ধে এক ব্যক্তিকে নির্যাতনের সুস্পষ্ট প্রমাণ ও নথি আদালতে জমা দিয়েছেন তারা, যা মিনকে দোষী সাব্যস্ত করতে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য যথেষ্ট বলে মনে করেন তিনি। এদিকে দেশটির ক্ষমতাচ্যুত নেতা অং সান সুচিকে কারাগারে পাঠানোর নিন্দা ও সমালোচনা চলছে বিশ্বজুড়ে। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত টম অ্যান্ড্রুস আদালতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। এছাড়া জান্তা সরকারকে একটি অপরাধী চক্র হিসেবে উল্লেখ করেন তিনি। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, গণতন্ত্রকামীদের দমিয়ে রাখতে আদালতকে ব্যবহার করছে জান্তা সরকার। তবে অভিযোগ অস্বীকার করে আইন সবার জন্য সমান বলছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাল্টা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলায় জাতিসংঘ সহ বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা করছে নেপিদো। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতের রাজধানী দিল্লিতে বাইরের চেয়ে ঘরের ভেতরের বায়ুতে ফুসফুস সংক্রমণকারী জীবাণুর পরিমাণ বেশি। সম্প্রতি এক গবেষণায় বায়ু দূষণের এই চিত্র উঠে এসেছে। গবেষণা বলছে, দিল্লির বাড়ির ভেতরের বায়ু দূষণকারীর মাত্রা বাইরের চেয়ে 2 থেকে 5 গুণ বেশি। ক্রমেই তীব্র হচ্ছে দিল্লির বায়ু দূষণের মাত্রা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ঘরের ভেতরেই নিরাপদে দূষণমুক্ত বাতাসে শ্বাস নিঃশ্বাস নিতে পারছেন না দিল্লির মানুষ। নতুন এক গবেষণা বলছে, ঘরের বাইরে নয়, ভারতের রাজধানীতে ঘরের ভেতরের বাতাস বেশি দূষিত।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট 2018 থেকে 2020 পর্যন্ত 2 বছর সময় নিয়ে এই গবেষণা পরিচালনা করে। তারা জানায় কয়েক হাজার বাড়িতে সব শ্রেণীর মানুষের ওপর জরিপ চালানো হয়। গবেষণা বলছে দিল্লির বাড়ি ঘরের ভেতরের বায়ু দূষণকারী উপাদানের মাত্রা বাইরের চেয়ে 2 থেকে 5 গুণ বেশি। গবেষণায় দেখা যায় গরিবদের তুলনায় ধনীদের বাসায় 13 গুণ বেশি বায়ু সংশোধক যন্ত্র থাকলেও তাদের বাসায় অন্যদের তুলনায় বায়ু দূষণের মাত্রা মাত্র 10% কম। টানা কয়েক বছর ধরে বিশ্বে বায়ু দূষণের শীর্ষ অবস্থানে ভারতের রাজধানী দিল্লি। তবুও দিল্লিতে ঘরের ভেতর কিংবা বাইরে বায়ু দূষণমুক্ত রাখতে জনগণ খুব কম সচেতন। পরিবেশ সংরক্ষণ এজেন্সির তথ্যমতে ভারতে প্রত্যেক বছর প্রায় 10 লাখ মানুষের মৃত্যু হয় বায়ু দূষণে। গবেষক ডক্টর কেনেথ লি বলেন, দিল্লিতে ধনী কিংবা গরিব কেউ পরিষ্কার বায়ুতে নিঃশ্বাস নিতে পারছেন না। তিনি এটাকে জটিল ত্রুটিপূর্ণ একটি চক্র বলে আখ্যা দিয়েছেন। ঘরের ভেতরের দূষণের মাত্রা না জানলে কেউ তা নিয়ে সচেতন হবে না। তাই উদ্বেগজনক এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করতে হবে বলে জানান তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ দল সামনে টি-20 বিশ্বকাপে ভালো কিছু করবে বিশ্বাস মাহমুদুল্লাহ রিয়াদের। মাঠেও মাঠের বাইরে চলমান অস্থিরতা দ্রুতই কেটে যাবে বলছেন তিনি। বোলিং ইউনিট সঠিক পথে থাকলেও টাইগার অধিনায়ক ব্যাটসম্যানদের ভুল ত্রুটি শুধরে পরিণত হতে বলেছেন। বিশ্বকাপে চরম ব্যর্থতা, পাকিস্তানের বিপক্ষেও হতাশা, তার সাথে টানা খেলা, মাঠে ও মাঠের বাইরের সমালোচনায় বিধ্বস্ত বাংলাদেশ দল। সেই ধাক্কা সবচেয়ে বেশি যাকে লেগেছে সেটা অধিনায়ক মাহমুদুল্লাহকে। হাতে লম্বা সময় পেয়েছেন মানসিক ও শারীরিকভাবে চাঙা হতে। এর মাঝেও টাইগার অধিনায়ককে চিন্তা করতে হচ্ছে সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে। অস্ট্রেলিয়া বিশ্বকাপ যে দরজায় কড়া নাড়ছে, কন্ডিশন বিবেচনায় কম্বিনেশন মাথায় রাখতে হচ্ছে এখন থেকেই। টি-20 ক্রিকেটে উই আর স্টিল ফাইন্ডিং আউট ইট। অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি আ ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ। ক্রিকেট পাড়ায় চলছে অস্থিরতা। টি-20 দলটাও নির্দিষ্ট করা যায়নি এতদিনে। কবে সুসময় আসবে বলতে পারছেন না টাইগার অধিনায়ক। তবে কি করতে হবে জানেন। প্রবাবলি এট দ্য মোমেন্ট উই আর গোয়িং থ্রু আ রাফ ফেজ এট দ্য মোমেন্ট, বাট আমি সবসময় বিশ্বাস করি এবং আমি আমার টিমের সাথেই আছি। এবং এর আগেও যখন আমরা জিনিসগুলো কামব্যাক করতে পেরেছি, এবারও পারবো ইনশাআল্লাহ। প্রবলেম হয়তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে আরও ভালো করতে হবে অ্যাজ এ ব্যাটিং ইউনিট। বোলিং ইউনিট আই থিঙ্ক প্রবলি দে হ্যাভ বিন বোলিং কনসিস্টেন্টলি ওয়েল। এর আগেও দলের কঠিন সময় দেখেছেন মাহমুদুল্লাহ। কিভাবে সেটা মোকাবিলা করতে হয় শিখেছেন সিনিয়রদের কাছ থেকে। সেই সব অভিজ্ঞতা থেকে হাল ধরছেন দলের, পাশে থাকছেন তরুণদের। আশা করছেন অতীতের মতো এবারও পথের সন্ধান পাবে টিম বাংলাদেশ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা ব্যর্থতার কারণে সমালোচনায় ক্রিকেটার কোচিং স্টাফের সাথে নির্বাচকরা। সঠিক গেম প্ল্যানের অভাবে এমন বাজে পরিস্থিতির শিকার টাইগার ক্রিকেট, মত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। নিউজিল্যান্ড সফরে ক্রিকেটারদের উপর বাড়তি প্রত্যাশার চাপ না দেওয়ার তাগিদ এই ক্রিকেট গুরুর। সঠিক পরিকল্পনার অভাব, পজিশন বুঝে খেলানো, সিনিয়র ক্রিকেটারের বিকল্প কি, এই বিষয়গুলোতে অদক্ষতার পরিচয় দিয়েছে নির্বাচকরা। কোচ ও অধিনায়কের দল গঠনের দায় দিলেও নির্বাচকদের ভূমিকাও কম নয়। সাম্প্রতিক পারফরমেন্স ও বাস্তবতা বিচারে ক্রিকেটারদের কাছে সামর্থ্য অনুযায়ী প্রত্যাশা করা শ্রেয়। বিশ্বকাপের পর বিসিবিকে মৌখিকভাবে নিউজিল্যান্ড সফরে না যাওয়ার কথা জানিয়েছিলেন সাকিব। তবুও তাকে রেখে দল দিয়ে নির্বাচকরা জন্ম দিয়েছিলেন বিতর্কের। এর আগে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে মুশফিককে বিশ্রাম দিয়েও কম বিতর্ক হয়নি। হঠাৎ করে দলের নতুন সংযোজন, আবার কিছুদিন রেখেই ছেটে ফেলা, এমন কর্মকাণ্ডে বৈরী প্রভাব পড়ছে দলের পারফরমেন্সে ও ক্রিকেটারদের মনোভাবে। আমরা অনেক সময় মনে করি যে হ্যাঁ আমার দরকার হয়েছে, এনএসি খেলবে না তো কি হবে, না খেলে চলে যাবে। সো ওইটা খুব ভালো না। আমার এটা পরিষ্কার থাকা দরকার। প্লেয়ারের জন্য জানে বুঝে কেন তাকে আনা হয়েছে, তার খেলার সম্ভাবনা কতটুকু, যদি না খেলতে পারে সেটার একটা নিশ্চিত কারণ থাকবে, ব্যাখ্যা তার জানা উচিত। সামনে 2 বছরই বিশ্বকাপের ব্যস্ততা। ভুল পরিকল্পনায় লক্ষ্যহীনভাবে এগিয়ে গেলে হবে দলের ক্ষতি, সাথে ভবিষ্যৎ হবে অন্ধকার। তাই তো সময় লাগলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এগোনোর তাগিদ এই ক্রিকেট বিশ্লেষকের। আমাদের নির্বাচকদেরই দায়িত্বটা সবচেয়ে বেশি, যে আলটিমেটলি তারা প্লেয়ারদের সাথে যোগাযোগ করবে, কোন প্লেয়ার
কোন প্লেয়ারকে তারা নিতে চাচ্ছে বা নিতে চায় বা ভবিষ্যতে নিতে পারে, এই সম্ভাবনাগুলো এগুলো সব ক্লিয়ার থাকলে খুব ভালো হয়। কিন্তু যে ছেলেকে আমার মাথায় এখন নেই, এখন হয়তো খেলবেই না, কিন্তু ভবিষ্যতে খেলবে, তার সাথে একটা যোগাযোগ এখন থেকে থাকা উচিত। বর্তমান পরিস্থিতি ও নিউজিল্যান্ডে বাংলাদেশের অতীত পরিসংখ্যান বিচারে এই সফরেও আশাবাদী হওয়ার সুযোগ কম। পুনর্গঠন প্রক্রিয়ায় ক্রিকেটারদের মনোবল ও দল হিসেবে খেলানোর পরামর্শ ক্রিকেট গুরু ফাহিমের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু আজ বিকেল 5:15টায়। বাংলাদেশ সেনাবাহিনীর মুখোমুখি হবে আবাহনী। রাত 8টায় সাইফ স্পোর্টিং এর প্রতিপক্ষ স্বাধীনতা ক্রীড়া সংঘ। শতভাগ জয়ে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে শেষ 8 আবাহনী। আকাশে নীলতে তারুণ্য নির্ভর দলে রয়েছে দক্ষ বিদেশি ফুটবলার। প্রতিপক্ষ সেনাবাহিনীর চমক দেখিয়ে উঠেছে কোয়ার্টারে। টুর্নামেন্টের সফলতম দল মোহামেডান সেনাবাহিনীর কাছে হেরেই ছিটকে গেছে। 2 জয় 1 ড্রতে সি গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং। তাদের জন্য চ্যালেঞ্জ হবে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘ। গ্রুপ পর্বের লড়াইয়ে সাড়া ফেলেছে দলটি। ঐতিহ্যবাহী রহমতগঞ্জকে হারিয়ে শেষ 8 টিকিট কাটে স্বাধীনতা কেএস। আর্জেন্টিনা অনূর্ধ্ব 20 দলের কোচ হিসেবে স্বদেশী হ্যাভিয়ের ম্যাসচেরানোকেই বেছে নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। জানুয়ারিতেই দায়িত্ব বুঝে পাবেন কিংবদন্তি এই ফুটবলার। গুঞ্জনটা বেশ কয়েকদিন ধরেই। আর্জেন্টিনা গণমাধ্যমের কথা মতোই শুক্রবার ঘোষণা করা হলো দেশটির বয়সভিত্তিক দলের হেড কোচের নাম। আগের কোচ স্বদেশী ফার্নান্দো বাতিস্তা পেয়েছে ভেনেজুয়েলা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব। এরপর থেকেই আলবিসেলেস্তেদের পছন্দের তালিকায় শীর্ষে হ্যাভিয়ের ম্যাসচেরানোর নাম। আজ মুক্তি পাচ্ছে নুরুল আলম আতিকের ছবি লাল মোরগের ঝুঁটি। সরকারি অনুদানে স্বাধীনতার 50 বছরে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এই সিনেমা। বৃহস্পতিবার আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে হয়েছে এর প্রথম প্রিমিয়ার শো। 1971 সাল, বাংলাদেশ এক বন্দিশালা, বিহারি অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে আসে সেনাবাহিনী। আর তখন সেই জনপদে ঘটা কাহিনী নিয়ে সিনেমা লাল মোরগের ঝুঁটি। মূলত বিহারি অধ্যুষিত সেই এলাকা নিয়ে হয়েছে ছবিটি। আমার ধারণা দর্শকের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হবে। এই দরদ তো অন্যরাও দিলেন, তা আমাদের মধ্যে ফারাকটা কি? কারণ আমাদের পুরো প্রক্রিয়াটা ছিল একটি যুদ্ধের মতো। আমাদের ওই অর্থনৈতিক সংকটের গল্পটা এত দিন ধরে প্রচারিত আছে। আজকে ছবিটি নির্মাণ প্রথমবারের মতন দর্শকের সামনে, প্রেসের সামনে আগে করলাম। তারা একটা বারের জন্য আমাদের সেই 5 বছর আগে সেই অভাব অভিযোগের প্রসঙ্গটি একবারও মনে করেনি। বৃহস্পতিবার সিনেমাটির প্রিমিয়ার শো হয় ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন একটি ছবি মুক্তি পাওয়ায় উচ্ছ্বাস ছিল দর্শকদের মধ্যে। আমি দেখেছিলাম যে স্বর্ণ অলংকার নিয়ে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি কালমা পড় লিয়া না, বহুত আচ্ছা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আতিক ভাইয়ের লাল মোরগের ঝুঁটির প্রিমিয়ার হচ্ছে, সো আমরা অনেক আশাবাদী। আর ছবিটির অন্যতম চরিত্রে অভিনয় করা আহমেদ রুবেল জানান, মুক্তিযুদ্ধ মানে যে যুদ্ধ হানাহানি নয়, সে বিষয়টি তুলে ধরা হয়েছে এতে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি জনপদের একটি কতগুলি একটি একাংশ জনগণের, ক্ষুদ্র জনপদের মানুষের এয়ারপোর্ট সংলগ্ন যে জোনটা ছিল, সেই জোনের মধ্যে কিছু কিছু মানুষ যারা অবস্থান করছিলেন, তারা কি করে ওই সময়টা পার করেছেন এবং সেখান থেকে উত্তরণের পথ খুঁজেছেন। সরকারি অনুদানে তৈরি ছবিটি নির্মাণে লেগেছে প্রায় 7 বছর। 2.25 ঘন্টার এই আখ্যান এগিয়েছে মুক্তিযুদ্ধের নানা চড়াই উতরাই নিয়ে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।